ঘরের এক কোণে বসে মেয়েটি ভাবছে আর কাঁদছে। সে এই লোকটিকে কখনোই মাফ করবে না। তাকে জোর করে তুলে আনার শাস্তি লোকটির পেতেই হবে। আজ 4 দিন হয়ে গেল ইভা ঘরের বাইরে। তবে এটা ইভার ইচ্ছে নয়, বরং ইচ্ছার বিরুদ্ধে। ইভা 4 দিন আগেও স্কুলে যাচ্ছিল, আর বাড়ি ফেরার পথে একটা মাইক্রো তার সামনে দাঁড়ায়, আর মুহূর্তেই তাকে কে যেন তুলে নেয়। গত 2 দিন সে অজ্ঞান ছিল, হয়তো এক আধবার চোখ খুলেছে, তবে সব ঝাপসা ছিল, কিছুই মনে নেই। 3 দিনে 3 জ্ঞান ফিরেছে, আর সে দেখতে পায় একটা লোক তার সামনে বসে আছে। বেশ লম্বা, শ্যাম বর্ণের, চেহারায় মায়া আছে, সাথে একটা কাটা দাগও। যাই হোক, লোকটি তাকে খেতে বলছে। ইভা তখন কিছুই বুঝতে পারছিল না। সে আশেপাশে দেখছে আর ভাবছে কোথায় সে। হঠাৎ তার কিডন্যাপের দৃশ্যটা মনে পড়ে গিয়ে গা শিউরে উঠল আর চিৎকার করতে শুরু করলো। ছেড়ে দেন আমাকে প্লিজ, দেখেন আমি এখানে, আমাকে যাইতে দেন, আমার বাবা মা অপেক্ষা করতেছে। ওই সময় কেউ একজন জমির বলে ডাকলো, আর সেই লোকটি উঠে বাইরে গেল। ইভা বলে উঠল, আমাকে ছেড়ে দেন। কিন্তু ইভার হাত পা তখনও বাঁধা, তাই সে কিছুই করতে পারছে না। সে এখানেও কাঁদেও বাধা, উদ্দেশ্য কি তাও জানে না। মাত্র 10ম শ্রেণীতে পড়ে ইভা। সহজ সরল গ্রামের মেয়ে, তবে তার বাবা বেশ প্রভাবশালী গ্রামের মোড়ল। ইভার 2টি বড় ভাই আছে, সে বড্ড আদরের মেয়ে। একটু পরে জমির আসলো ইভার কাছে। শোনো, কিছু খেয়ে নাও, 2 দিন ধরে কিচ্ছু খাওনি। না, আমি খাবো না। আগে বলুন আপনি কে? আমাকে এখানে কেন আনছে? আমাকে এখানে কে আনছে? আমি জমির, আমি নিয়ে আইছি তোমারে। কেন? আমি তো আপনারে চিনি না। আমি কি করছি? কিছু না। আমার হাত পা একটু খুলে দিবেন? কেন? মানে বেশি দরকার ছিল। বাথরুমটা কই? আচ্ছা, দাঁড়াও। জমির বাথরুমে নিয়ে গেল ইভাকে, আর নিজে দূরে দাঁড়িয়ে রইল। ইভা বাথরুম সেরে আশেপাশে দেখতে লাগলো কিভাবে পালানো যায়। তারপর ইভা আস্তে করে দরজার ফাঁকে দেখল জমির পেছনে ফিরে কি যেন করছে। ঠিক তখনই দরজা খুলে ইভা দৌড় দিল পেছন দিকে। পিছনে ফিরে তাকাতেই জমির দেখে দরজা খোলা। জমির ইভার যেই দিকে গেল ঠিক ওই দিকে দৌড়ে গেল। আমাকে বন্দি করে রাখবে না? এত সাহস! বাবাকে বলে আস্ত মার যদি না খাওয়ায়। কই যাব? বেশিক্ষণ তো দৌড়াতেও পারবো না। মোটা গাছটার পেছনে যাই। এদিকে জমির কোথাও খুঁজে পেল না ইভাকে। তার মেজাজ ভীষণ খারাপ, আশপাশ সব দেখছে। জমির ভাবছে মেয়ে মানুষের চেয়ে বেশি যেতে পারবে না, এখানেই হবে। ঠিক তখনই একটি চিৎকার শোনা গেল। ইভা দৌড়ে এলো ঝোপের পেছন থেকে, সাপ বলে। সে ভয়ে এসে জমির এর পেছনে গিয়ে পাগলের মতন চেঁচানো শুরু করলো। জমির একটু অবাক হয়ে তার কাঁধের দুপাশে মেয়েটির আঁকড়ে ধরা হাত দুটি দেখল, যেন তার মনের ভেতর এক খুশির বিস্ফোরণ ঘটেছে, যা তার ঠোঁটের মাঝে দেখা দিচ্ছে। একটু পর ইভা যখন ভয় কাটিয়ে উঠল, সে আবার পালাতে চাইল, আর হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। জমির যখন তার দিকে যাচ্ছিল, ইভা তখন চেঁচিয়ে বলল, আমার কাছে আসবেন না বললাম, দূরে থাকেন। ইভা উঠতে চাইলেই দেখে তার পায়ে ভীষণ ব্যথা, নিশ্চয়ই মস্কা খেয়েছে। জমির তার কোনো কথা না শুনে ইভাকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল। জমির কোলে তুলে মেয়েটিকে ঘরে নিয়ে এলো, চৌকির উপর শুয়ালো। দেও দেখি পাটা। না! আরে দেখতে হইব না, কোথায় লাগছে? ইভা তাকে পা ধরতে দিচ্ছে না, তাই জমির নিজেই পা দুটো ধরে দেখতেই মেয়েটি মাগো বলে উঠল। ডান পায়ে। ভাইজান, ও ভাইজান। বলে ঘরে ঢুকলো ছোটন। ছোটন জমিরের খাস মানুষ, ছোটবেলা থেকে জমিরের সাথে থাকে। বেশ চটপটে সে, আর জমিরের সব কাজে সাহায্য করে। বয়স মাত্র 15 বছর। ও ভাইজান, কি হলো? আরে ওনার আবার কি হলো? পায়ে বোধহয় মচকা খেলো। অহরে এত খাবারের জিনিস থাকতে তুমি মোচকা কেন খেতে গেলে আপামনি? আচ্ছা, এত কথা না বলে ওই ঘরে ওষুধ আছে, নেয় তো। ইভা কিছুই বলছে না, ব্যাস রেগে মেগে ফুলে আছে এদের কথা শুনে। ভাইজান, এই নাও। তবে পায়ের কিরা পোষাবে কিটা? আমি। তুমি তোমার তো হাতটি ভাঙাইতে দেখছি, বসাতেই প্রথম দেখব। জমির রেগে তাকালে
ছোটন চুপ হয়ে যায়। এরপর জমির আলতো করে পায়ে হাত দিয়ে বাম মাসতে লাগলো আর পাকে ঘুরিয়ে একটা চাপ দিল। ইভা উঠে বসে গেল আর জমিরের হাত ধরে ফেললো শক্ত করে। সবাই নিশ্চুপ হয়ে রইল। তারপর ছোটন একটু কেসে বলল, এবার একটু হাঁটতো আপামনি। ওর কথা শুনে ইভা দেখলো পা ঠিক হয়ে গেছে, তবে হালকা ব্যথা হচ্ছে এখনও। এরপর রাতে ইভাকে খাবার আর ওষুধ দিয়ে সবাই ঘুমোতে গেল। ইভাও ঘুম, শুধু জেগেছিল জমির। ঘরের ভেতরে জানালার নিচে বসে হাতে মদের বোতল নিয়ে বসে আছে ছেলেটা, আর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে। প্রতিদিন তার অতীতের দিনগুলোর কথা মনে ছুরির আঘাত করে। কেন এমন হলো তার জীবনটা? কেন সে এতগুলো মানুষের ভিড়ে অমানুষ হলো? প্রতিদিন সে এই বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে চায়, কিন্তু পারে না। কেউ কখনো হাত বাড়িয়ে দেয়নি। এই অন্ধকার ঘরে কেউ আলোর প্রদীপও জ্বালায়নি। হঠাৎ এসব ভাবতে ভাবতে চোখ পড়ল হাতের দিকে। নখের খামছে? এটা পুরো কোত্থেকে এলো? ও হ্যাঁ, মেয়েটি তখন শক্ত করে হাত ধরতে গিয়ে হয়তো নখ গেড়েছে। হ্যাঁ, ঠোঁটের কোণে একটু হেসে মনে মনে কি যেন ভাবছিল জমির। আজ সে আর মদ খায়নি। হঠাৎ ইভা ঘুমের মধ্যে বিড়বিড় করছে। শব্দ পেয়ে জমির কাছে গেল। মেয়েটি বাবা বাবা করছে। গায়ে হাত দেওয়ার সাহস হচ্ছিল না তার, তাই পাশে বিছানায় মাথা রেখে মাটিতে বসে রইল সে। সকাল হতেই ইভার ঘুম ভাঙলে সে দেখতে পায় জমির ঘুমাচ্ছে বসে বসে। কোনো আওয়াজ না করে সে এই সুযোগে পালাতে চাইল, কিন্তু ঘরের আসল দরজার বাইরে থেকে তালা লাগানো, তাই সে আবার রুমে ফিরে এলো। তখন জমির মেঝেতে বসে তাকিয়ে আছে, কিছু বলল না। কিছু লাগবে তোমার? কি হলো বলো? ইভা কোনো কথাই বলছে না জমিরের সাথে, কারণ সে ঘৃণা করে জমিরকে। আমি জানি তুমি যেতে চাও, কিন্তু এটা আমি পারবো না এখন। তো কখন পারবেন? কথা বলে উঠল মেয়েটি। দেখেন, আমার কষ্ট হচ্ছে ভীষণ। জানি। তারপর ছোটে নিল আর জমিরকে ডেকে নিয়ে গেল। একটু পর জমির এসে ইভাকে কিছু কাপড় দিল, বলল, গোসল করে রেডি হয়ে নিতে। না, পারবো না আমি এসব, বাসায় যেতে দেন। ও বুঝছি, শেষবার বললাম পরে নাও। না না না। আমি কিন্তু। কি মারবেন আমারে? মারেন মারেন, মেরেই ফেলেন। না, মারবো না, এর চেয়ে খারাপ। কি 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 করবেন? আমি নিজে গোসল করাইয়া জামা কাপড় পরাই দিব। কি? ইভা আর কথা বাড়ালো না। জামা কাপড় নিয়ে ঘরের বাইরে বাথরুমে চলে গেল। জমির বাইরে অপেক্ষা করছে। ইভা গোসল করে বের হলো বাইরে। মিষ্টি রোদ, কুচি দিয়ে শাড়ি পরতে জানে না সে, তাই কোমর পেঁচিয়ে ঢালা শাড়ি পরেছে। মাকে পরতে দেখেছে অনেকবার, তাই ওটা কিছুটা জানে। জমির বাইরে অপেক্ষা করছিল। হঠাৎ ইভার দিকে চোখ পড়ল। লাল ব্লাউজ, খয়েরি শাড়ি পরেছে ঢালা করে। ভালো করে শাড়ি পরতে পারে না দেখে বোঝা যাচ্ছে। নিজের কোমর বেয়ে পড়া চুলগুলো গামছা দিয়ে ঝাড়তে ঝাড়তে আসছে সে। রোদের আলোয় গায়ের রং চিকচিক করছে। লম্বা পাতলা দেহে শাড়িটা বেশ মানিয়েছে। গোলাপি ঠোঁট, আর গতকাল থেকে নাকটা লাল হয়ে আছে কাঁদতে কাঁদতে। জমিরের চোখে সে আগেও ডানা কাটা পড়েছিল, তবে আজ একটু বেশি লাগছে, হয়তো তার দেওয়া শাড়ি বলে। গামছাটা বাইরে তারের ওপর শুকাতে দিতে দিতে জমিরের দিকে তাকিয়ে চোখ বড় করলো ইভা। জমির চোখ নামিয়ে নিল। মেয়েটাকে রাখলে এত সুন্দর লাগে, না জানি হাসলে কেমন লাগে, এটা ভেবে ভেবেই মরছে জমির। ইভা ঘরে ঢুকলো, তখনই ছোটন আসলো আর জমিরকে কি যেন বলছিল। তারপর জমির ঘরে ঢুকে ইভাকে বলল তাদের সাথে যেতে। কই যাব? ইভা একটু হেসে আবারও বলে, আমার বাসায় দিয়ে আসবেন। না, কাজ আছে। মেয়েটি কিছুই বলল না, চুপ হয়ে গেল মন খারাপ করে। তারপর তারা একটা অফিসে গেল। সামনে কাজী আর হুজুর বসা। ইভাকে বলছে সই করতে। ইভা জিজ্ঞেস করল, কেন? উকিল বলল। বিয়ের সই। এই কথা শুনে ইভার চোখ কপালে উঠল। না না, এটা হইব না। চলো আমার সাথে। জমির ইভাকে টেনে পাশের রুমে নিয়ে গেল, সাথে ছোটনও গেল। ইভা হাতটা ছাড়িয়ে ঝাড়ি মেরে বলে, ছাড়েন আমাকে। কিসের বিয়ে? কার বিয়ে? আমার সাথে তোমার বিয়ে। আপনি এত নীচ! ছি ছি ছি। জমির আশেপাশে তাকিয়ে
না পারতে নিজের লুঙ্গির ভাঁজ থেকে ছুরি বের করলো। একটু পর মেয়েটি চুপচাপ বেরিয়ে এলো। চোখের অশ্রুতে গা ভিজে যাচ্ছে। ঝাপসা চোখে যেখানে সই দিতে বলল সেখানে সই করলো। কাজে কবুল বলতে বললেই ইভা বলে দিল। অফিস থেকে এসে জমির মসজিদে আর পাড়ার সবাইকে খেজুর খাওয়ালো তার বিয়ে উপলক্ষে। হাজার হলো তার জীবনের প্রথম বিয়ে। এদিকে মেয়েটি চুপচাপ ঘরে চলে গেল। ঘরের কোণে বসে মেয়েটি এতক্ষণ তার সাথে এই কয়েকদিনে ঘটে যাওয়া সব কথাই ভাবছিল। না না না, আমি মানি নাই বিয়ে। আমি লোকটাকে ছাড়বো না, এর জন্য তাকে কাঁদিয়ে ছাড়বো। জমির খাবার নিয়ে ঘরে ঢুকলো। বলেন, নাও কিছু খেয়ে নাও এবার। অন্যদিকে ফিরে গেল ইভা। জমির আবারও বললে। খেয়ে নাও। ইভা খাবারের থালাটা জোরে ছুঁড়ে মারল। জমির কিচ্ছু না বলে সব পরিষ্কার করে চলে গেল। রাতে জমির অন্য ঘরে বসে হাতে মদ নিল। ছোটন এসে বসলো পাশে। ভাইজান, বেশি লেগেছে হাতে না? কি আর লাগবে, এরকম কত আঘাত পেয়েছি হিসেব নাই রে। সব শুকায় গেছে, কিন্তু এবার মনে আঘাত লাগছে। জমির তার বাম হাতে মদ ঢেলে পরিষ্কার করে করে। তুমি সত্যিটা বলে দিলেই তো পারতা, কেন বলতে না? কেমনে বলবো বল, দেখলি না কাজু অফিসে। ফ্ল্যাশব্যাক। কাজী অফিসে যখন মেয়েটি রাজি হচ্ছিল না, জমির ছুরি বের করে নিজের হাতে ধরল। তুমি যদি বিয়ে না করো আমি নিজেকে শেষ করে ফেলবো, আর তুমি সারা জীবন আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে। দেখেন, এসব করবেন না, আমাকে যেতে দেন। তাহলে তুমি মানবে না? এক টানে জমির তার হাতের শিরার উপর টান দিল আর ঝরঝর করে রক্ত পড়া শুরু করে। মেয়েটি ভয়ে পাথর হয়ে গেল। তারপর জমির আবার ছুরিটা গলায় ধরল নিজের। তখন মেয়েটি না বলে চিৎকার দিয়ে উঠল আর চুপচাপ সব কথা মেনে নিল। যে মেয়ে আমাকে জানে না তারপরও আমার জন্য এমন সিদ্ধান্ত নিল, সে কেমনে সহ্য করবে? ও তো আর আমার মতো পরিবার ছাড়া না। ভাইজান, কিন্তু বললে একটু। দুদিন পর ও দুদিন ধরে কিছুই খায় নাই, দিনও খেলো না। আমি খাবারটা দিয়ে আসি, তুই দাঁড়া। জমির রুমে গিয়ে দেখলো ইভা মাথা নিচু করে হাঁটুর ভেতর মুখ গুজে বসে আছে। বউ, কিছু খেয়ালাও। ইভা মাথা তুলে দেখলো জমিরের হাতে খাবার। সে কাছে আসছে। তুমি অসুখে পড়বে না খেলে। খবরদার আমার কাছে আসবেন না, ঘৃণা লাগে আপনারে। আমার কাছ থেকে দূরে যান। আচ্ছা, কিন্তু খাবারের কি দোষ? আমি না হয় খারাপ? নিয়ে যান এসব, আমি খাবার ফেলে গুণা কামাতে চাই না। নিয়ে যান, চলে যান, আমি আপনার দেখতে চাই না। তোমাকে খেতে হবে, কেমনে থাকবে তুমি এইভাবে? অমানুষ, জানোয়ার, বেরিয়ে যাও। তোমার মুখ দেখতে চাই না। অলক্ষী, কুফা, গুন্ডা, শয়তান। জমির কিছু না বলে বেরিয়ে গেল, চোখের পানি লুকিয়ে। থালাটা ছোটনকে দিয়ে দিল। ছোটন গেল ইভাকে খাবার দিতে। একদম ঠিক বলেছ আপামনি, অমানুষ জানোয়ার বলেই তো আজ এই দশা। ছোটবেলায় ছাপ মরে যায়, এরপর মায়ের আরেক জায়গায় বিয়ে হয়। সৎ বাবা খাইতে দিত না, রাত দিন ভাইজানরে মারত। তারপর একদিন জমিরের মা বলে দিল, বাবা, তুই এইখান থেকে চইলা যা। মনে কর আমি মরে গেছি তোর লাইগা। ছোটনের কথা শুনে ইভা বলে। তারপর চোখের পানি মুছতে মুছতে ইভা আগ্রহী হয়ে এলো। সেই থেকে কত মানুষের লাভ থেকে পিসা খাইয়া যে বড় হয়েছে তা শুধু আল্লাহ আর ভাইজানই জানে। জীবন বড় কষ্টের রে বইন, তা তোমরা বুঝবা না। যার সাথে হয় সেই জানে। আর এই কাটা দাগ কিসের? ছুরির ছেক দিছে গালে। ভাইজান যখন এক হোটেলে কাজ করত, খিদা লাগছে বলে একটা ডালপুরি খাইছিল। বাচ্চা মানুষ, মাত্র 9 বছরের ছিল তখন। ছোটনের কথা শুনে ইভা কিছু বলতে পারল না। ও যেন ভাষা হারা হয়ে আছে। ইভার নীরবতা দেখে ছোটন আবারও বলে, নাও, তুমি খাবারটা খাইয়া নাও। তুমি হয়তো জানো না তোমার সাথে সাথে যে আরেকজনও না খেয়ে থাকে। কে? কি আর করব, তোমার স্বামী। ভাইজান কখনো বলে না, কিন্তু অনেক কষ্ট পায়। এত কিছুর পরেও ভাইজান কখনো খারাপ মানুষ হতে পারে নাই। মারপিট করে, তবে অন্যের বাঁচানোর জন্য। ভাইজানরে আমি জানি, তার এই 25 বছর বয়সে কখনো কোনো মাইয়ারে খারাপ চোখে দেখে নাই। তুমি খাবারটা খাইয়া নাও। আর তোমার ভাইজান? ওটা তুমি চিন্তা করো না, আমি জানি ও খাবে না। ছোটন চলে গেল। ইভা তার দুঃখ কিছুটা ভুলে গেল। কিছুক্ষণ জমিরের কথা ভাবল।
কিছুক্ষণ পর দরজার আওয়াজ শুনে ইভা অন্য রুমটির দরজায় দাঁড়িয়ে দেখল জমির হাতে একটা কাপড় পেঁচাচ্ছে। জমির গেল ইভার পেছনে পেছনে। ইভা চুপচাপ প্লেটটা ঠেলে দিল জমিরের দিকে। জমির বুঝতে পারল ইভা তাকে খেতে বলছে। আচ্ছা, আমি খেয়ে নেব, এগুলো তুমি খাও। ইভা বুঝতে পারল ও না খেলে জমিরও খাবে না, তাই সে খেয়ে নিল। তারপর খাটে গিয়ে শুয়ে পড়ল। একটা শব্দও করেনি সে। পরের দিন সেমি পাকা ছোট ঘরটি ইভা ভালো করে দেখছিল, আর জানালা খুলে বাইরে দেখল কিছুটা দূরে সুন্দর একটি পুকুর আছে। ইভা পুকুর খুব ভালোবাসে, তাই সে ঘরের দরজায় যে পা রাখলো বের হওয়ার জন্য, ঠিক তখনই কেউ একজন তার হাত ধরে টেনে ঘরের একপাশের দেওয়ালে লাগিয়ে দিল। যে ইভা চিৎকার করবে তার মুখে হাত দিল জমির। জমিরের ধ্যান ছিল বাইরে। সে বারবার উকি দিচ্ছিল কেউ ইভাকে দেখেছে কিনা, কিন্তু ইভার চোখজোড়া জমিরের দিকে তাকিয়ে আছে, মুখ বন্ধ, সে নড়তেও পারছে না। এবার জমিরের নজর গেল সে ইভাকে এক হাতে ধরে আছে আর অন্য হাতে মুখ চেপে রেখেছে। তাড়াতাড়ি ছেড়ে দিল ইভাকে। দেখো, তুমি এখন ঘর থেকে বাহির হইবা না। কেন? ইভার আগে কান্না করছিল আর সাথে চিল্লিয়ে বলল, কি চান আমার কাছে? কেন আটকে রাখছেন তাও জানি না। চুপ, একদম চুপ। ইভার অনেক কাছে গিয়ে বলল জমির। ইভা ভয়ে দেওয়ালের সাথে লেগে গেল। ইভা নিচু গলায় বলল, কয়দিন এভাবে থাকবো? আমার আর ভালো লাগে না। হে আল্লাহ, আমারে মাইরা ফেলো। জমির রেগে গিয়ে ইভার দুপাশে দেওয়ালে হাত রেখে বলল, খবরদার, ফের যদি এই কথা কও। জমির চোখ লাল করে ইভার দিকে তাকালেই ইভা ভয় পায়। জমির সরে গেল। তারপর কি একটা ভাবতে ভাবতে চলে গেল। ছোটনের সামনে গিয়ে জমির বসলো। কি যেন একটা কাজ বের করলো সে। ভাইজান, কি হলো? মেসেজ গরম কেন? মাইয়া মানুষ বড় ভেজাল, কিচ্ছু বলছে না। বুঝাইলেই তো বুঝবে ভাইজান। তবে তুমি তো এতদিন বেশ চুপচাপ ছিলে, আমি তো অবাক। ওর ভালোর জন্যই করতেছে সব, কিন্তু কে বোঝে কার কথা। রাতে জমির রুমে গিয়ে বসলো। সে কি যেন একটা বানাচ্ছে তার দিয়ে। ইভা এক আধবার দেখলো, তবে কিছু বলছে না। বাইরে ভীষণ মেঘ গর্জন করছে, বিজলি চমকাচ্ছে। ইভা জানালা হালকা খুলে বৃষ্টির অপেক্ষা করছে। একটু পরে ঝুম বৃষ্টি শুরু হলো। জমির কাজের ফাঁকে ফাঁকে ইভাকে দেখছে। সে এখন ইভার দিকে বেশি খেয়াল রাখে, কারণ মেয়েটা যদি উল্টাপাল্টা কিছু করে বসে। ভয় পায় সে ভীষণ, একটা হারানোর ভয়। ইভার বৃষ্টির দেখা দেখে জমিরের মনে পড়ে গেল সেই প্রথম দেখা। সেদিনও জমির কাদের সাথে যেন তুমুলভাবে মারপিট করছিল। হঠাৎ স্কুল ড্রেস পরা একটা মেয়ে তার চোখে পড়েছিল, যে কিনা বান্ধবীদের সাথে আসছিল, আর মারপিটের ঝামেলা দেখে ভয় পাচ্ছিল। ইভাকে দেখে জমির থমকে গিয়েছিল, আর বেশ কিছু মারও খেয়েছিল। ওগুলো শুকিয়ে গেছিল, কিন্তু ইভার চেহারা মন থেকে সরেনি। বজ্রের আওয়াজে তার ঘোর ভাঙল। দেখলো ইভা জানালা থেকে সরে বিছানায় যাচ্ছে। অমনি জমির তার হাত ধরে টান দিল, আর সে জমিরের গায়ে ধাক্কা খেল। এসব কি অসভ্যতা? আমাকে ধরার সাহস কোথায় পেলেন? অমানুষ, শয়তান! আরে আমি তো। এখন কি ছোঁয়ার জন্য ব্ল্যাকমেলও করবেন? ছি ছি ছি, কেউ এত খারাপ কেমনে হয়? জমির ছেড়ে দিল ইভাকে। কিছু না বলেই ইভা পেছনে ফিরে যেই পা রাখবে, ওর চোখে দুটি জ্বালা পড়ল। ও মাগো বলে ভয়ে এক লাফ দিয়ে দৌড়ে চলে এলো জমিরের কাছে। জমিরকে ধরে তার আগে পিছে পাগলের মতন লাফালাফি করছে। তারপর জমির একটা লাঠি নিয়ে ওগুলোকে মেরে তাড়ালো আর বলল, বর্ষাকালে এগুলো একটু দেখে চলতে হয়। ইভার গা শিউরে উঠছে ভেবে ভেবে। যখন সে চলে যাচ্ছিল, জমির ওকে টেনে কাছে নিয়ে আসলো আর কোমরে হাত দিয়ে আরও কাছে টেনে, তোমারে ধরতে আমার বাহানা লাগবে না, আমার অধিকার আছে। এটা বলেই সে অন্য ঘরে গেল। আর ইভা ভাবছে এটা কি হলো। এরপর সকালবেলায় ইভা চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। জমির তাকে দেখে চোখ সরে নিল। ইভা বাইরে বাথরুমে যাচ্ছিল। জমির তাকে তাড়াতে বলল। কি? সব দেখে নাও বের হওয়ার আগে। জমিরের কথা শুনে ইভা মনে মনে বলে, এই লোকটারে কবে যে আমি খুন করি, কি যে বাথরুম ধরছে। ইভা এগুলো মনে মনে বললেও মুখে বলে, কি? হ্যাঁ, কি এত? কাপড় ঠিক করো। আয় হায়, শাড়ি তো পুরাই খোলা, খেয়ালই নাই আমার। জমির পিছন ফিরে রইল। কিছু সময় পর জমির ছোটনকে বলছে, আমি আজ একটা শহরে যাব, তুই খেয়াল রাখিস।
ওরে বলিস না আমি থাকবো না, এরা আবার পালাইব। আচ্ছা ভাইজান, জমির ইভাকে কিছু না বলেই বেরিয়ে গেল। জমিরের বের হওয়াটা ফলো করে একটা লোক কাকে যেন ফোন করলো। একটু পর ইভা ঘরে বসে আছে। হঠাৎ দরজায় জোরে শব্দ হলেই ইভা তাকিয়ে দেখে ঘরে 4-5 জন লোক ঢুকে সামনের রুমে ছোটনকে মারছে। এরপর ইভার কাছে আসছিল তারা। ছোটন মার খেয়েও চেষ্টা চালাচ্ছে ওদের থামাতে। ইভা ভয়ে শক্ত হয়ে যাচ্ছে, পিছুপা হচ্ছে। লোকগুলোর মধ্যে একজন একটা ছবি বের করে দেখল, আর অপরজন জিজ্ঞেস করলো ইশারায় এইটা কিনা। আর ছবি হাতে লোকটি হ্যাঁ সূচক মাথা নাড়ল। সামনের জন গিয়ে ইভার হাত ধরে। চল, শেষমেশ পেলাম। ইভা কোনো মতে যেতে চাচ্ছে না, শক্ত করে এক হাত দিয়ে জানালা ধরে আছে। লোকটি এবার ইভার চুল ধরে টেনে ওকে ঘর থেকে বের করছে। আর তখনই একটা ধাক্কায় লোকটি মাটিতে পড়ে গেল। বাকিরা তা দেখে ভয় পেল। ওদের সামনে জমির দাঁড়িয়ে আছে। জমির নিচে থেকে মাথাটা উঁচু করে যেই বাকিদের দিকে তাকালো, তারা ভয়ে আধমরা। কারণ জমির বেশ লম্বা সুঠাম দেহের অধিকারী। সে একাই 10 থেকে 15 জনকে মারতে সক্ষম। আর এদের অনেকেই জমির সম্পর্কে জ্ঞাত। তারপরও যখন সবাই একত্রে জমিরকে মারতে গেল, ইভা ভয়ে ঘরে ঢুকে গেল। জমির তো রেগে আগুন, বেধড়ক মারপিট চলছে। কথা যখন জমিরের ভালোবাসার, তখন তো মার একটু বেশিই পড়বে। একটু পরে সবাই উঠে পালালো। এইদিকে জমির এসে ছোটনকে দেখল। তারপর জমিরের আরেক বন্ধু কামালকে ডেকে নিল আর ছোটনকে ডাক্তারের কাছে পাঠালো। এবার জমির ইভাকে খুঁজছে। ইভা খাটের কোণে একপাশে গিয়ে বসে কাঁদছে। সে ভয়ে কুঁকড়ে আছে। জমির তার কাছে গিয়ে কিছু না বলে মেয়েটিকে কোলে তুলে নিল আর আস্তে করে গিয়ে চৌকির উপর বসালো। তারপর পাশের রুম থেকে বাম নিয়ে এলো। ইভার হাত লাল হয়ে গেছে, সাথে আঙুলে চাপ পড়েছে। জমির আস্তে আস্তে বাম দিয়ে মালিশ করে দিল। ইভা চুপচাপ চোখের জল ফেলছে। ইভা মনে মনে ভাবছে, কে আপন কে পর কিছুই জানি না, শুধু জানি আমি বাড়ি ফিরতে চাই। কেন কাঁদতেছ এখন? ভয়ের কি আছে? মারপিট দেখলে বলছে কাঁদতে হয়? জমিটার কথা শুনে ইভা মনে মনে আবারও বলল, কি আজব, না কেঁদে বুঝি খুশি হতে হয়? ইভা চোখ বড় করে তাকিয়ে আছে জমিরের দিকে। তা দেখে জমির বলে, চুপ করে এখন, আর এক ফোঁটা পানি ফেলবা না। ইভা আরও কাঁদছে রাগে। আরে অনেক হয়েছে, এবার শান্ত হও, নাহলে কিন্তু এখন। ইভা শুনছে না। জমির ইভার কাছে গিয়ে তার দুহাতে ইভার মুখ ধরে। বললাম না চুপ করো। জমির ইভার মুখটা এত কাছে পেয়ে দেখল তার সুন্দর চোখ দুটি থেকে পানি ঝরছে আর নাক ঠোঁট লাল হয়ে গেছে। জমির আস্তে করে চোখের পানি মুছে দিল। তারপর অনেক কাছে নিল নিজের মুখটাকে। তবে কি যেন ভেবে ইভাকে ছেড়ে উঠে চলে গেল। তারপরের দিন তারা অন্য এক জায়গায় চলে যাচ্ছিল, কারণ এটা তাদের জন্য আর সেফ না। অন্য এক গ্রামে তারা নতুন ঘর নিল। এভাবে সব ঠিকঠাক করতে 2 দিন চলে গেল। ইভা হঠাৎ জমিরের মোবাইল পেল। জমির আরেক ঘরে কী কাজে ব্যস্ত। ইভা লুকিয়ে ফোনটা নিয়ে তার মাকে কল করলো। মা, ফোনটা ধরো প্লিজ মা, আমাকে এখান থেকে বাঁচাও। ইভার মা ফোন না, এরপর বাবাকে ফোন দিল। ঠিক তখনই জমির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে দিল। ইভা তো ভয়ে শেষ। জমির তো রেগে ইভাকে টেনে দেওয়ালে লাগালো, নিজের হাত পাশে দেওয়ালে বাড়ি দিল। ইভা তো ভয়ে অবস্থা খারাপ। তোমার নিয়ে কই যাই আমি? এখন যদি আবার কেউ জানতো আমরা কোথায়, তাহলে কেন এমন করো? আমারে যেতে দাও প্লিজ, আমার পরিবারের জন্য মন জ্বলে, আমি এখানে থাকতে পারবো না, প্লিজ যেতে দেন। হ্যাঁ, আমি তোমারে দিয়ে আসবো, কিন্তু একটু সময় দাও আমারে। জমিরের ভীষণ কষ্ট হলো, যেন বুকটা কেউ টেনে ছিঁচড়ে এমন অনুভূতি হলো তার। না, আমার দম বন্ধ হয়ে আসে এখানে, আমি থাকবো না আর। আপনি আপনি আমারে মাইরা ফেলেন, না হয় আমি নিজেই মইরা যাব। এই কথাটা শুনে জমির আর সহ্য করতে পারল না। ইভাকে শান্ত করতে চাইল, কিন্তু ও শান্ত হচ্ছে না দেখে জমির ওর গায়ের দিকে হাত ওঠালো, কিন্তু থামিয়ে ফেলল। ওর হাত ওঠানো দেখে ইভা কান্না করে বলে, আপনি আমারে মারতে চাইলেন, আজ পর্যন্ত কেউ আমারে মারে নাই। বলে অন্যদিকে ফিরে গেল ইভা। জমিরের ভীষণ অনুতাপ হচ্ছিল।
কেন সে হাত তুলল? রাতে বাইরে গিয়ে জমির মদ খাচ্ছিল আর ভাবছিল সে এটা কেমন করে করতে পারল। সে আসলেই একটা অমানুষ। আজ সে নিজেকে সামলাতে পারল না মদ খাওয়া থেকে। ইভা কি তাকে মাফ করবে? কখনো কি তার চামড়ার নিচে মনের ভেতরে যে এক সাগর পরিমাণ ভালোবাসা জমা আছে ইভার জন্য, সে কি দেখতে পাবে? আগে শুধু ভালো লাগতো, এখন যে সে দিনের পর দিন ইভার জন্য পাগল হচ্ছে। ওটা মেয়েটিকে কে বলবে? জমির ভাবছে ইভা হয়তো তাকে আরও বেশি ঘৃণা করছে। জমির গেল ঘরে। ইভা ওকে দেখে শোয়া থেকে উঠে বসে গেছে। জমির মাতাল হয়ে, বউ, এই বউ, আমি না বড্ড খারাপ মানুষ, কিন্তু তাই বলে কি আমি ভালোবাসতে পারবো না কাউরে? ইভা একটু ভয় পাচ্ছে ওকে মাতাল দেখে। জমির চৌকির পাশে মেঝেতে বসে গেল আর কথা বলছে। বউ, আমি না তোমার জীবনেও মারতে পারুম না, আর যদি কখন একটা মারি তাহলে তুমি আমার 10টা মাইরো। ইভা খাট থেকে নেমে চলে যেতে চাইলে জমির তাকে ধরে খাটে বসিয়ে দেয়। জমির নিচে বসা আর ইভা ওপরে পা ঝুলিয়ে বসা। বউ, আমাকে একটু তোমার পায়ের উপর মাথা রাখতে দিবা? না। জমির কি করলো, ইভার কোলের ওপর মাথা রেখে দিল। ইভা সরাতে চাইল কিন্তু পারল না, কারণ জমিরও তেমন হুঁশে নেই। বউ, আমি বড় অসহায়, বড় একা। তুমি কেন বললাম মরে যাবা? আমি তোমার কেমনে মারবো? হ্যাঁ, আমি যেটা সহ্য করতে পারি না, তুমি জানো না? তুমি চলে যাবে বললে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ইভার দিকে মাথা তুলে জমির আকুতি ভরা কণ্ঠে বলল, তুমি আমাকে ঘৃণা করো, সমস্যা নেই, কিন্তু তারপরও আমার সামনে থাকো। আমি যে তোমার অনেক বেশি, নিজের চাইতেও বেশি। জমির আর কিছুই বলতে পারল না, ঘুমিয়ে পড়ল ইভার কোলে। জমির তার ভালোবাসার কথাটা বলতে পারল না, আর ইভা জমিরকে সরানোর চেষ্টা করছে। সকাল হয়ে গেল। জমিরের ঘুম ভাঙলে সে দেখে জমির আর ইভা কেমন যেন ওলটপালট হয়ে শুয়ে আছে। জমির নিচে ইভার পা ধরে, আর ইভা আধা চৌকিতে আর আধা নিচে। ইভা উঠে দেখলো সে শুয়ে আছে বিছানায়। আশেপাশে দেখলো কেউ নেই। তার রাতের কথা মনে পড়ে কতই না কষাকষি করেছিল, কিন্তু জমিরকে একটুও সরাতে পারেনি সে। জমির বাইরে বসে লেবুর পানি খাচ্ছিল আর ভাবছিল, না জানি সে ইভাকে কি বলে ফেলেছে। কোনো অঘটন করেনি তো? ইভা তাকে কতই না খারাপ ভাবছে, নিজের প্রতি ঘৃণা হচ্ছে। ছোটন গেল খাবার নিয়ে। ইভা তাকে পেয়ে কিছু কথা জানতে চাইল। আমার না স্কুলে যেতে ইচ্ছে করে, পড়তে মন চায়। তোমরা আমারে কবে যেতে দিবা? ভাইজানরে বলে দেখ, তুই বললে সে শুনবে। কই না তো, উনি তো আমার কোনো কথা শোনে না। কতবার বলছি আমাকে ছেড়ে দিতে। সব তালার একটা চাবি থাকে, ভাইজানেরও চাবি আছে। কই, কোথায় যাবি? তুমি। আমি মানে কিছুই বুঝলাম না। আসলে ভাইজান তোমার যেদিন প্রথম দেখছিল সেদিন থেকেই তোমার প্রেমে পড়ছে, কিন্তু তখনই জমিরের ডাক শোনা গেল। ছোটন আর কিছু বলতে পারল না। হ্যাঁ ছোটন, এদিকে তো। আচ্ছা পরে ঘুমোতি, যাই এখন। অর্ধেক কথা মিথ্যা চাইতেও খারাপ। ঠিক তাই হলো ইভার সাথে। ইভা ভাবছিল তার মানে জমির তাকে পছন্দ করে, আর সে তাকে কখনোই যেতে দিবে না। এখন এখন কিভাবে? সিনেমায় অনেকবার দেখছি নায়িকার যেতে পারবে না, শেষমেশ একটা গুন্ডার সাথে আমি। যেভাবেই হোক আমার এখান থেকে যেতেই হবে। ওইদিকে জমির বাইরে বসা। তার ঘরে ঢুকতে কেমন জানি লজ্জা লাগছে। বাইরে তুফান শুরু হলো। হঠাৎ এখনই হয়তো বৃষ্টি নামবে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। ইভা গোসল করে এসে মাথা মুছছে। ঘরের জানালাগুলো বাতাসের বাড়িতে আওয়াজ করছে। ইভার কেমন যেন ভয় করছে। ও তাড়াতাড়ি জানালা বন্ধ করছে। বাতাসে ইভার শাড়ির আঁচল উড়ে যাচ্ছে। হঠাৎ তার আঁচল টানতে গিয়ে দেখে জমিরের মুখ ঢেকে গেছে, আর তখনই জমির আঁচল সরাচ্ছিল। ইভা আবার তাড়াতাড়ি পেছনে ফিরে গিয়ে জানালা বন্ধ করার চেষ্টা করছে। জমিরও তার সাথে সাহায্য করছে। বাইরে বাজ পড়া জোরে শব্দ হলেই ইভা আঁতকে উঠে পিছু পা হলো, আর জমিরের গায়ের সাথে ধাক্কা খেল। জমির তার দু কাঁধের পাশে হাত রাখলো। ইভার চুল জমিরের মুখে পড়ছে। সে চুলের ঘ্রাণ নিচ্ছে আর আস্তে করে পিঠের ওপর থেকে চুল সরালো। ইভা নিশ্চুপ হয়ে গেল। বরফের মতন শক্ত হয়ে আছে। জমির ওর ঘাড়ের কাছে মুখ নিয়ে গিয়ে আস্তে করে চুমু খেলো। তারপর আস্তে করে পিঠের মধ্যে চুমু খেলো। জমির দুপাশে হাত আস্তে আস্তে বাড়িয়ে পেটের দিকে নিয়ে ইভাকে জড়িয়ে ধরলো পেছন থেকে।
ইভা চোখ বন্ধ করে আছে। কি হচ্ছে কিছুই বুঝছে না। শরীরে কেমন একটা শিহরণ হচ্ছে তার। ইভা হাত ছাড়িয়ে সামনে ফেলল, আর জমির তার ঠোঁট যখন কাছে নিচ্ছিল, ইভার হুঁশ আসতে সে দৌড় দিয়ে সরে গেল। তারপর জমির যখন তার পেছনে আসছিল, ইভা সামনে ফিরেই খুব জোরে পানির গ্লাস ছুঁড়ে মারল জমিরের মাথায়, আর দৌড়ে ঘর থেকে পালিয়ে গেল। এদিকে জমির মাথায় হাত দিয়ে বসে গেল। বাইরে প্রচুর বৃষ্টি। ইভা দৌড়াচ্ছে আর বলছে, এই সুযোগ আমাকেই যেতে হবে। সে অনেকটা দূর চলে গেছে। জমিরও পেছনে আসছে। ইভা আছাড় খেয়ে পড়ে গেল, কিন্তু সে থামেনি, আবার দৌড়ানো শুরু করলো। জমির কিছুটা দূরে এখনো। ইভা পালাতে পালাতে একটা কাঁটাতারে আটকে গেল। সে তার শাড়ি যত ছড়ানোর চেষ্টা করছে, তত বেশি আটকে যাচ্ছে। আর জমির প্রায় চলে এসেছে তাকে ধরতে। ইভা চিৎকার করছে। না, কাছে আসবেন না বললাম। সে আর্তনাদ করছে। জমির যত কাছে আসে, জমির আস্তে আস্তে কাঁটাতার সরিয়ে ইভাকে ধরে রাখলো। ইভা করুণ সুরে কাঁদছে। তার নিজেকে দুনিয়ার সবচাইতে অসহায় প্রাণী মনে হচ্ছে। তারপর জমির তাকে কাঁধে জোর করে তুলে নিয়ে হাঁটতে লাগলো। ইভা হাত পা ছুড়ছে, কিন্তু জমিরের যেন হৃদয় বলতে কিছুই নেই। জমির তাকে ঘরে নিয়ে এলো, বসিয়ে হাত দুটো পেছনে বেঁধে দিল। ইভা দেখলো জমিরের কপাল বেয়ে রক্ত পড়ছে। ইভা আর না পেরে অজ্ঞান হয়ে গেল। ইভার সকালে ঘুম ভাঙলে সে বিছানা থেকে উঠতে পারছে না। দেখে তার পুরো শরীর ব্যথা করছে, সাথে মাথা ব্যথা আর সর্দিতে নিঃশ্বাস নিতে পারছে না। পাশে হঠাৎ চোখ পড়তে দেখে জমির বিছানায় মাথা রেখে নিচে বসে ঘুমাচ্ছে। ইভার আবার ঘুম চলে এলো। একটু পর জমির উঠে ইভার কপালে হাত রেখে দেখলো জ্বর আছে কিনা। সারা রাত মেয়েটি জ্বরে কেঁপেছে, আর জমির রাত জেগে জলপটে দিয়েছে। মনে ছিল না নিজের যে কপাল ফেটেছিল। ছোটন এসে তার কপালে ব্যান্ডেজ করে দিয়েছে। একটু পর ইভা উঠলে জমির তাকে খাবার খাইয়ে ওষুধ দেয়। ইভা কিছুই বলছে না। জমিরের কপালে ব্যান্ডেজ দেখতে পেল সে। দুদিন ধরে জমির ইভার সেবায় নিয়োজিত ছিল। এসব কিছু দেখছিল ছোটন, আর ভাবছিল, হে আল্লাহ, তুমি ওদেরকে মিলিয়ে দাও। কখন যে ভাবে বুঝবে সব। ভাইজান রে সে কখন চিনবে? 3 দিন পর ইভা একটু সুস্থ হয়ে জানালার পাশে দাঁড়িয়েছিল। জমির এলো পেছন থেকে, আর ইভাকে দেখল। জমির ইভার কাছে গিয়ে ওকে হাত ধরে এনে বিছানায় বসায়, আর সে নিচে বসে। জমির ইভার পা নিজের হাঁটুর উপর রেখে পকেট থেকে নুপুর জোড়া বের করে পরিয়ে দেয়। ইভা হাসছে, আর একটু লজ্জাও পাচ্ছে। তারপর জমির তার হাতে ইভার হাতটা নিয়ে আলতো করে একটা চুমু দেয়। ঠিক তখনই ছোটন এসে ডাকে, কি হলো ভাইজান? আর কতক্ষণ লাগবে? সে কখন থেকে দাঁড়িয়ে আছি। ও হ্যাঁ, দাঁড়া। ঘর থেকে কি যেন নিয়ে বাইরে চলে গেল জমির। সবই স্বপ্ন ছিল। জমির পকেটে হাত দিয়ে দেখে নুপুরগুলো আছে পকেটে। সে শহরে যাওয়ার জন্য বের হয়েছিল, তখন এই একজোড়া নুপুর তার চোখে পড়েছিল। তবে ইভা কখনো নেবে কি না সে জানে না। রাতে ছোটন ইভার কাছে খাবার নিয়ে গেল। ইভা চুপচাপ আছে থেকে ছোটন বলে, আপামনি, তুমি এটা কেন করলা? এখন বৃষ্টিতে ভিজে তোমার শরীরটা কেমন হলো দেখলা? আমি এখানে থাকতে চাই না কারো বউ হয়ে। উনি একটা গুন্ডা। তুমি ওনারও ফুল বুঝছো। আমি ঠিক বুঝেছি, উনি আমাকে কখনই যেতে দিবে না, এই জন্যই বিয়ে করেছে। শোনো, তোমার ভাইজান পছন্দ করতো ঠিক আছে, কিন্তু সে জানতো না সে তোমার যোগ্য না। তুমি পড়াশোনা করা মেয়ে, কেনই বা তারা পছন্দ করবে? কিন্তু এটা বড় ব্যাপার, এর কারণে এসব ঘটলো। কি কারণ? আস্তে আস্তে সব উত্তর পাবা। ছোটন এইটুকু থেমে গেল, মনে মনে বলল, ভাইজান যদি মানা না করতো আমি তোমার সব বলতাম। ছোটন যেতে যেতে আবারও বলে, চাই এখন ঘুমায় পড়ো। ইভা ঘুমাচ্ছিল, কিন্তু তার ঘুম ভাঙলে হঠাৎ সে দেখতে পায় জমির নামাজ পড়ে কাঁদছে। ইভা ঘুমের ভান ধরে আছে। তারপর দেখলো জমি তার বিছানার সামনে বসে বসে তার মুখের দিকে দেখছে। আমার তুমি মাফ করে দাও, জানি তোমার অনেক কষ্ট হয়। হঠাৎ বিজলি চমকানো জোরে আওয়াজ হলো। ইভা শব্দের সাথে সাথে জমিরের হাত ধরে ফেলল। ইভা আবার হাত ছেড়ে দিয়ে অন্য পাশে ফিরে গেল। জমির পাশে মেঝেতে শুয়ে পড়ল চাদর নিয়ে। পরের দিন জমির গোসল করতে গিয়ে ভুলে বিছানায় নুপুরগুলো রেখে যায়। পরে ইভা ওগুলো দেখে। পরে জমির যখন ঘরে ঢুকলো, ইভা জমিরকে বলে, দেখেন, আপনি যা ভাবছেন তা সম্ভব না। আমার মনে আপনার জন্য ঘৃণা ছাড়া কিচ্ছু নেই। আমি আপনাকে শুধু অপমানই করতে পারবো, ভালোবাসতে না। আমার জীবনে
এই বিয়ের কোনো ভিত্তি নাই। আপনি বলেছেন আমাকে দিয়ে আসবেন, আমি সেই দিনের অপেক্ষায় আছি। ইভা নুপুরগুলো ফেরত দিল জমিরকে। জমিরের মনে ভীষণ আঘাত পেল, তাই সে নুপুরগুলো নিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছিল। আর ছোটনের সাথে ধাক্কা খেয়ে তার এক ফোঁটা চোখের পানি ছোটনের গায়ে পড়ল। ছোটন সব শুনেছে আর জমিরের টলটলে চোখের পানিও দেখেছে। সে ইভার কাছে গিয়ে বসলো। তুমি এটা কি করলা আপামনি? তুমি কি জানো ভাইজান তোমারে কেন বিয়ে করছে? তোমার মান সম্মান রক্ষার জন্য, তোমার ওপর যেন কেউ আঙ্গুল তুলতে না পারে সেজন্য। তুমি যে এতদিন ঘরের বাইরে, তোমার কি কেউ বিশ্বাস করবে? আমাকে ঘর থেকে কি আমি আনতে বলছি? কেন আনলো তুলে? সে যদি এতই ভালো হয়। আরে তোমারে যদি তুলে না আনতো, আজ হয়তো তুমি জীবিতও থাকতা না। পাশার লোকজন তোমারে তুলে নিয়ে তোমার সর্বনাশ কইরা সাইরা দিত। তুমি কি তখন জীবিত থাকতে পারতা? কি? কিন্তু কেন? তোমার বাবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। বাবা কি করছে? তোমার বাবা পাশা মিয়ার ছেলের উচিত বিচার করেছিল সেজন্য। পাশা অনেক খারাপ লোক, খুন করা তাদের জন্য কোনো ব্যাপার না। ছোটনের কথা শুনে ইভা শক্ত হয়ে বসে কাঁদছিল। মেয়েটি কথাগুলো শুনছে আর কাঁদছে। ছোটন আবারও বলতে লাগলো। আমি ভাইজানরে অনেকবার বলছি, কিন্তু তোমাকে বলতে মানা করছে। কারণ তুমি কষ্ট পাবে বলে। কেন? কারণ তোমার পরিবারের জন্য তুমি সহ্য করতে পারবে না, তোমার কষ্ট হবে তাই। কি করছে ওরা? তোমার পরিবারকে বদনাম করতে চাইছে এবং এখনও চাচ্ছে। তোমার ভাইদেরও মারছে শুনলাম। আল্লাহ গো। আমি যাই এখন। মেয়েটি কি করবে বুঝতে পারছে না। তার সাথে এত কিছু ঘটে গেল, কিন্তু সে কিছুই জানতো না। জমির পুকুর পাড়ে বসে আছে একটা গাছের নিচে। জমিরের বন্ধু বেলাল সেদিন তাকে এসে বলেছিল, জানিস মেলায় একটা কাণ্ড ঘটবে। কি? জামাল সাহেব আছে না, আমাগো মেম্বার, শুনেছি ওনার মাইয়ারে পাশা মিয়ার পোলা রফিক মানুষ ঠিক করছে তুইলা আনার লইক্কা। আমারও কইছে, কিন্তু আমি এসব নাই করে বাবা। কি বলিস? কখন করবে জানিস? হ্যাঁ, আগামীকালই। বেচারা কেন রে রফিক এই বিচার করতে গেল? এখন গ্রাম ছাড়ন ছাড়া কোনো উপায় নাই। জমির রাতে সব ব্যবস্থা করে আর স্কুল ছুটির পর ইভাকে তুলে আনে। এসব ভাবছিল জমির আর সিদ্ধান্ত নিচ্ছিল মেয়েটাকে আর কষ্ট দেবে না সে। পেছন থেকে কেউ একজন কষ্ট পেলেন তাই না? জমির পেছনে ফিরে তাকে ইভা। জমির কাজ ছিল, তাই আবার সাথে সাথে ফিরে গেল। আপনার আমি বেশি জ্বালাই তাই না? তুমি রেডি হয়ে নাও, যাও জলদি করো। আসলে আমি ইভা জমিরকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু জমির তাকে বলতে না দিয়ে নিজেই ধমকে উঠল। বললাম না যাও এখান থেকে। কেন? কোথায় যাব আমরা? তোমার বাসায় নিয়ে যাব। কিন্তু আমার কথা তো শুনেন। জমির চলে যাচ্ছে তা দেখে ইভা বলে, আরে আমার কথা তো শুনেন। জমিরের ঘরের দিকে যাচ্ছে ঠিক তখনই ইভা চিৎকার দিল। জমির ফিরে দেখলো ইভাকে দুজন চেপে ধরে নিয়ে যাচ্ছে আর একটি গাড়িও এসে হাজির। জমির হাত বাড়াতেই কেউ একজন পেছন থেকে তাকে আঘাত করে। সে মাটিতে পড়ে যায়। ইভা জমিরের দিকে তাকিয়ে আছে আর পেছনে একজন তার মুখ চেপে রেখেছে, আরেকজন গাড়িতে তুলছে। জমির স্পষ্ট কিছু দেখতে পাচ্ছে না, ঝাপসা চোখে ইভাকে দেখছে। গাড়ি ছেড়ে দিল আর জমির অজ্ঞান হয়ে গেল। ইভার মুখ হাত বেঁধে তাকে একটা জায়গায় নিয়ে গেল। কেমন জানি গ্যারেজের মতন লাগছে। আপনার অপেক্ষায় ছিলাম বহুদিন, খেলা তো এখন জমবে। ইভার মুখ খুলে দিল। কে আপনি? যাইতে দেন আমাকে। নাম আমার রফিক, শুনছো কিনা জানি না, তবে এখন আর ভুলবা না। আমাকে যাইতে দেন। তোমারে আমরা রাইখা কি করব বলো? কাজ শেষ হোক ছেড়ে দিব। তুমি শুধু এই জায়গা না দুনিয়া ছাইরাই চইলা যাইতে পারো। এই ধর ওরে, ভেতরে নিয়ে রাখ। ইভার হাত পা বেঁধে দিল, একটা রুমে রেখে আসলো। হে আল্লাহ, বাঁচাও আমারে, তুমি মালিক সব কিছুর। কিছুক্ষণ পর লোকগুলো ইভাকে বলল, খিদে লাগছে? না। এই নাও খাও। লোকগুলো চলে গেল। প্রায় 5 ঘন্টা পর ইভার পিপাসা লাগলে আমাকে কেউ পানি দেন, পিপাসা লাগছে ভীষণ। না, দেওয়া যাবে না। তোমার খাওয়ার পানি সব বন্ধ। না খাওয়ার শাস্তি। ইভার হঠাৎ জমিরের কথা মনে পড়ল। সে মনে মনে ভাবল, সে তো কখনো এমন করে নাই,
কতবার জোর করে খাওয়াইছে। আর ওরা কেমন পশু? আমার হাতটা একটু খুললেন কিছুক্ষণের জন্য, ব্যথা করতেছে। এ মাইয়া চুপ কর। বলে একটা বেতের আঘাত করলো লোকটি। ইভার গলা শুকিয়ে আসছে, খিদেও লেগেছে অনেক, কিন্তু লোকগুলো ভীষণ পাষাণ। ইভা বাবা মা বলে বলে কাঁদছে আর ভাবছে খেয়ে আসবে তাকে বাঁচাতে। কেউ তো জানে না সে কোথায়। আর জমির কত সে সরিও বলতে পারেনি। জমির কি বুঝবে তার মনের ভাষা? ইভা এসব ভেবে ভেবে আর্তনাদ করে কাঁদছে। সে জমিরকে কতই না আঘাত করেছে, কিন্তু জমির তো সবসময় তার যত্ন নিয়েছে। রাতে রফিক আসলো। আহারে, তোরা মেয়েটিকে পানিও দিলি না। না না, পানি খাও। ইভার হাত খুলে দিল, ও অনেক পানি খেলো। রফিক আবার বলতে শুরু করলো। দেখো মেয়ে, এতদিনে আমি তোমারে ছাইরাও দিতাম। ওই দিন যদি আমার লোকেরা তোমারে কিডন্যাপ করতে পারতো। ওই জমিরের বাচ্চা কোথা থেকে যে আইসা পড়লো বুঝলাম না। ওর লোকে তোমার কি বুঝলাম না। পরে আবার যখন তোমার আনতে পাঠাইলাম তখনও আমার লোকদের মারলো সে। এখন আমার হাতে সময় কম, ইলেকশন আসতেছে, তবে ওরও একটা শায়েস্তা করতেই হইব। দেখেন আমি আপনার কি ক্ষতি করছি? জীবন একটাই। আপনি আজ আমার ক্ষতি করে শান্তি পাবেন, তবে আপনি নিজে কয়দিন বাঁচবেন? মাটিতে গিয়ে কি জবাব দিবেন? দুনিয়া যদি সব কিছু হইতো তাহলে মানুষ মরতো না। এই মায়া দেখি গান বেশি দেয় তোমার এক ভাই হাসপাতালে। তবে ওইটাতে তেমন মজা পাইলাম না। তোমারে দিয়া আসল শোধ নেওয়া চাইব। এত শত্রুতা করে কী লাভ যদি এই ছোট জীবনে ভালো নাম রেখে যেতে না পারেন? এখনও সময় আছে, ভালো হয়ে যান। মানুষকে খুন না করে মানুষের জীবন বাঁচান। খুন করার চাইতে জীবন বাঁচানো অনেক সহজ। এই মেয়েরে কেউ নিয়ে যেত। না না না, আমি যাব না, আমারে যেতে দেন প্লিজ। লোকগুলো ইভাকে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ফেলে রাখলো। অন্যদিকে জমিরের জ্ঞান ফিরল, সে উঠে বসলো। উফ, ব্যথা করতেছে কেন? ভাইজান কেমন লাগতেছে এখন? আপনি উঠিয়েন না, ডাক্তারে মানা করছে। আর ভাবি কই? ওনাকে দেখি নাই যে। আর উনি পালাইছে। আরে আমি এখানে কতক্ষণ ধরে বইরা আছে? এই ধরেন ৮-৯ ঘন্টা। কি? জমির বিছানা থেকে উঠে সে বলল। আমরা এক্ষুনি চাইতে হইব। কিন্তু ভাইজান হইছেটা কি? জমির ছোটনকে সব খুলে বলল। ১ মিনিট ভাইজান, আপনি পেলাল ভাইয়ের একটা ফোন দেন। হ্যাঁ ঠিক বলছস। এরপর জমিরের বন্ধু বিলালকে ফোন দিল। তারা কথা বলল। ইভাকে কিছু লোক এসে বলল। চল এবার তোর কাজ শুরু। ঠিক তখনই একজন এসে বলল। রফিক ভাই ডাকে, এখন আর একটা কাজে জরুরি তলব দিছে তোমাদের। এইটা বলে তিনজনই বেরিয়ে গেল রুম থেকে। ইভা ভয়ে শেষ। কি হতে যাচ্ছে তার সাথে? গলার পানি শুকিয়ে যাচ্ছে, ঘামে জবজব করছে শরীর। হে আল্লাহ, এখন কি হবে? তাহলে কি আজ আমার শেষ দিন? প্লিজ আল্লাহ রক্ষা করো। একটু পর একটা লোক দরজা খুলল, সাথে আরেকজন আসলো। ইভা পেছানোর চেষ্টা করছে বাধা অবস্থায়, আর লোকটি তাকে ধরে কাঁধের ওপর তুলে বেরিয়ে গেল। ইভা নড়ছে অনেক, কিন্তু কিছুতেই ছুটতে পারছে না। তার মুখও বাধা। নিজেকে একটা খেলনা মনে হচ্ছে, যে যেদিকে পারছে তাকে নিয়ে যাচ্ছে। ইভাকে দুজন ঝোপঝাড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। পালানোর চেষ্টা সব রকম ব্যর্থ হচ্ছে ইভার। কিছুদূর যাওয়ার পর একজন বিদায় নিয়ে চলে গেল। আরেকজন ইভাকে নিয়ে গিয়ে কাঁধ থেকে নামিয়ে মাটিতে ফেলল। সে মুখও দেখছে না এটাকে। লোকটি ওর কাছে আসছিল, ইভা নড়ছিল। ইভার হাত খুলে দিল। ইভা তো ভয় পেয়ে গেল এত কাছে দেখে। তারপর ইভা যখন মুখের কাপড় নামিয়ে চিৎকার করতে চাইল, লোকটি তার মুখ চেপে ধরল। ইভা হাত পা ছড়িয়ে লোকটির মুখে আঁচড় দিচ্ছিল, আর তখনই মুখ থেকে কাপড় সরে গেল। জমির, চুপ, একদম চুপ। আশেপাশে সবারে জানাই দাও যে তুমি এখানে। বোকা মেয়ে। ইভা শান্ত হয়ে গেল। এবার জমির আস্তে আস্তে তার পায়ের বাঁধন খুলছিল। কে মেয়ে রে বাবা? এত কেমনে নড়া চড়ে? পুরো ঘাট ধরে গেল আমার। জমির দড়ি খুলছে আর নিচের দিকে তাকিয়ে বকছে। ইভা অবাক হয়ে তাকিয়ে আছে, তবে তার মনে একটা প্রশান্তির ছোঁয়া। এজন্য বলছিলাম ঘর থেকে বের হইও না। এখন যদি কিছু হয়ে যেত? ইভা কিচ্ছু না বলে জমিরকে জড়িয়ে ধরল। জমির তো হা। ইভা একটু পর ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে অন্যদিকে তাকাচ্ছিল। জমিরও চুলে হাত দিয়ে এপাশ ওপাশ দেখছিল।
একটু গরম দেখিয়ে বলল। তাড়াতাড়ি ওঠো এখন। ইভাও উঠে গেল। তারা দুজন হাঁটছে। আমরা কোথায় যাচ্ছি? বেড়াতে। আরে আমি জিজ্ঞাসা করলাম এই জঙ্গলে কেন ঢুকছি? গ্রাম খোঁজার জন্য। মেইন রোড দিয়ে গেলে আর আমাদের খুঁজে পাওয়া যাবে না। ঢং সুন্দর করে বললেই তো হয়। চুপচাপ চল। দেখেন বাচ্চাইছেন বলে কি পাটে উঠছেন নাকি? আমি নিজেও যেতে পারি। জমির কিছু না বলে পথ খুঁজছে। আচ্ছা আমরা কোথায় থাকবো এখন? সামনে একটা গ্রাম আছে, দেখি পৌঁছতে পারি কিনা। জলদি চলো। ইভা দেখল জমিরের মাথায় সাদা ব্যান্ডেজ। ইভা মনে মনে ভাবে, নিশ্চয়ই আমার জন্য বিশ্রাম না নিয়ে উঠে চলে এসেছে। একটু দাঁড়ান। কে? একটু নিচু হন। কেন? ইভা হাত টেনে নামালো জমিরকে আর বলল, আপনার ব্যান্ডেজটা লুজ হয়ে গেছে, একটু টাইট করতেছি। এরপর জমির আবার উঠে হাঁটছিল, ইভা তার পিছনে। তারা এখন আরেকটু নিচু জায়গায় নামছে, মাঝখানে পানির ছোট খাল। জমির ইভাকে নামতে বললেই ইভা তাকে বলে, আমার ভয় করে পানি, যদি নিয়ে যায় আমারে। জমির আর কিছু না বলে ইভাকে কোলে তুলে তাকে নিয়ে পার হলো। এরপর কোল থেকে নেমে ইভা বলল, আপনি আমাকে ধরলেন কেন? পাপ হবে আমার। হবে না পাপ, আপনি আমার বউ। তাই এটা কোন সিনেমা ডায়লগ ছিল? ও হ্যাঁ, সিনেমায় তো বউ ছিল না। ইভা আর একটু পর বলে, আমরা কতটুকু আসলাম? এই তো গ্রাম দেখা যাচ্ছে, আর একটু আছে। আমার না অনেক খিদা পাইছে। কেন? ঘরে তো না খাইয়ে থাকো। এখানে তো কেউ আর জোর করে খাওয়ায় নাই। জমির পেছন ফিরে তাকালো, ইভার মুখ মলিন হয়ে গেছে। আচ্ছা, আগে একটা থাকার ব্যবস্থা করে। জমির দেখলো সব শুকনো ঘাস রাখার বেশ বড় জায়গা, আশেপাশে কেউ নেই, ছাদও আছে। আপাতত রাত কাটানো যাবে। দুজন গিয়ে ওখানে বসলো। জমির আগে লাইটার দিয়ে কিছু গাছের ডালপালা দিয়ে আগুন ধরালো। জমির ইভার দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকালো, তারপর ইভাকে বলল, শাড়িটা দিও। কি? তুমি আমার শার্টটা পরে নাও। ইভার থেকে শাড়িটা নিয়ে ওখানে দুটো বাস ছিল, শাড়ি দিয়ে একটি দোলনা বেঁধে দিল। জমির ইভাকে বলল, তুমি এখানে বসে দেখো আমি খাবার কিভাবে বানাই। ইভা বলল, আমিও যাব। না। প্লিজ, আমাকে যদি কেউ নিয়ে যায়। জমির কিছু দূরে ক্ষেত দেখতে পায়, সেখান থেকে মিষ্টি আলুর 3-4টে গাছ তুলে নিয়ে আসে। তারপর পাশে কোয়েল পাখির বাসা দেখে, সেখানে অনেক কোয়েল পাখি। সে অনেকগুলো ডিম খুঁজে আনে, কিছু কলা, জামরুল, পেঁপে, ভুট্টা নিয়ে আসে। এবার ইভা দোলনায় দুলে জমিরকে দেখছে। জমির কিছু কাদা নিয়ে ডিমগুলোতে আবরণ দিচ্ছে, তারপর আগুনের কাছে পুড়তে দিল। এইদিকে আবার কাঠিতে দিয়ে মিষ্টি আলু পুড়ছে। জমির খাবার বানাচ্ছে আর ইভা দেখছে, মনে মনে ভাবছে, এ কেমন মানুষ, জানা নেই চিনা নেই, হুট করে একটা মেয়েকে বাঁচাতে চলে এলো, নিজেকে দেখি নায়ক মনে করে। যখন ইভার বান্ধবীরা স্কুলে ছেলে নিয়ে মজা করত, ইভাকে বলতো, আচ্ছা তোর কেমন ছেলে পছন্দ? যদি তোর স্বামী মোটা, কালো, বেটে হয়? কোনো সমস্যা নেই, শুধু আমার জন্য পাগল দেওয়ানা হলেই হবে, যার জন্য পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিকে। ছি, তাই বলে কালো, বেটে, মোটা চলবে? চলবে না, দৌড়াবে। ও ম্যাডাম, কোথায় আপনি? ইভার ঘোর ভাঙল, দেখে জমির অনেক রকমের খাবার পাতায় সাজিয়ে দিয়েছে। সেদ্ধ ডিম 10 থেকে 12টা হবে, ছোট ছোট মিষ্টির মতো, পেঁপে, ভুট্টা পুরালো, আরও কিছু ফলমূল। তারপর ওরা দুজন বসে খাচ্ছিল, পেট তো ভরে গেল। এবার ঘুমের পালা। জমির বলল, তুমি শাড়ির মাঝে শুয়ে পড়ো, আমি আসি। জমির ঘাস এনে নিচে শুয়ে গেল। প্রায় ঘুম চলে এসেছে, ঠিক তখনই বৃষ্টির আভাস, জোরে সোরে বাতাস করছে। ওরা দুজন উঠে গেল, জমির শাড়িটা খুলে নিল, আর একটু ভেতরে গিয়ে শুকনো হলুদ ঘাসের উপর দুজন দুই দিকে করে শুয়ে পড়ল। খুব জোরে বৃষ্টি হচ্ছে। ইভা খেয়াল করলো জমিরেরও ঠান্ডা লাগছে, তাই শাড়ির কিছুটা অংশ জমিরকে দিল। সকাল হয়ে গেল, বেশ ভালো ঘুম হয়েছে ইভার, কারণ সে জানে জমির আছে তার পাশে, তাই কোনো ভয় নেই। সকালে জমির উঠে চারপাশে দেখছে কোথায় পানি আছে। শিভাকে নিয়ে আস্তে আস্তে পথ খুঁজছে। এত আস্তে কেন যাচ্ছেন? পানির শব্দ শুনতে পাচ্ছি, কোথায় যেন, ওটা হচ্ছে। পানি দিয়ে কি করবেন? ডুবে মরবো। জমিরের কথায় ইভা যেন একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। অমনি ইভা প্রশ্ন ছিল, আপনি এত কম কথা বলেন কেন?
আপনার কি আমাকে ভয় লাগে না? ভাল লাগে না কথা বলতে। ও, তাহলে ঠিক আছে, কথা কম বলাই ভালো। আপনি কি আগে থেকেই কম কথা বলতেন, নাকি গুন্ডা হওয়ার পর থেকে? জমির ইভার দিকে তাকালো ফিরে, সাথে সাথে ইভা আমতা আমতা করে বলে, না মানে? আগে বলতাম, কিন্তু শোনার কেউ ছিল না, তাই আর। হাঁটতে হাঁটতে তারা ঝর্ণার সামনে চলে এলো। কি যে সুন্দর জায়গা, পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, চারপাশে পানি আর পাথর। ইভা তো পুরোই মুগ্ধ। ওয়াও, এত সুন্দর জায়গা এখানে কেমনে আইলো? আমি নামবো, গোসল করব এখানে, কিন্তু কাপড় কই পাবো এগুলো ভিজে গেলে? আমার কাছে আছে, আমি কালে নিয়ে আসছিলাম। জানতাম আমরা এখন ঘরে ফিরতে পারবো না। আরেকটা সমস্যা, আমি সাঁতার জানি না। তাহলে পাথরে বসে ভিজবা। আপনি জানেন? হুম। তাহলে ঠিক আছে। বলেই ইভা পানিতে আস্তে আস্তে নেমে গেল কোমর পর্যন্ত। আরে দাঁড়াও। ইভা পানিতে ভিজছে মজা করে, জমিরও কাছে পেছনে। ইভা কি করলো, জমিরকে ধরে ডুব দিচ্ছে আর উঠছে। সে জমিরকে বলছে, আমি এত মজা কখনো পাইনি, এই দিনটা কখনো ভুলবো না। একটু পর জমির কাপড় বদলে আগেরগুলো নিচ্ছিল, তখন ইভা কাপড় বদলে আসছিল। জমির নূপুরের আওয়াজ শুনে তাকালো আর দেখলো ইভা আসছে, জমিরের কেনা সেই নূপুর পরে। জমির ইভার পায়ের দিকে তাকিয়ে কি অপূর্ব সেই অনুভূতি, ঠিক যেমনটা জমির তার কল্পনায় ভেবেছিল। ইভা কিছু বলছে না, সে গতকাল রাতে জমিরের শার্টের পকেটে এগুলো পেয়েছিল। তারা দুজন গাছ থেকে ফল পেড়ে খেয়ে আবার হাঁটা দিল। রফিকের তো পুরোই মাথা খারাপ। ওদের যেখানে পাবি ধরে রাখবি, আমি নিজের হাতেই মারব। আমার সাথে এরকম বিয়াদবি ঠিক করে নে। ইভা আর জমির হাঁটছিল। ইভা বলল, আমরা কবে যাব বাসায়? আজকে দেখি কতটুকু যেতে পারি। তার মানে আমার বাসা যাইতে আর বেশি দিন লাগবে না? ফাইনালি অপেক্ষা শেষ হলো আমার। ইভার বাড়ি যাওয়ার কথা শুনে জমির ততটুকু খুশি হতে পারল না যতটা ইভা হয়েছে। আমি বাসায় গিয়ে যাবার আগে মায়ের হাতে রান্না খাবো আর ভাইয়ের থেকে চকলেট নিব। ইভা অনেক কিছু বলছে আর জমির শুনছে। ইভা জানে জমিরের খারাপ লাগছে, তাও সে ইচ্ছে করে বলছে, এখন একটু চুপ কর, তুমি তো দেখি বেশি কথা বলো। কি আমি বেশি কথা বলছি? কতদিন কথা বলি নাই? কথা বলতে মানা করছে, হাঁটতে তো করে নেই। যাব না আমি আপনার সাথে। ইভা উল্টো পথে হাঁটা দিল। কয়েক গজ যেতে তার পা চুল কাচ্ছে দেখে নিচে দেখতেই রেলগাড়ি পোকা বলে এক চিৎকার দিয়ে জমিরের দিকে ছুটে আসলো। কি হলো? আহ! চোখ বন্ধ করে ইভা লাফাচ্ছে। জমির শুধালো, কই রেলগাড়ি? ইভা তো রাগে চুপ হয়ে গেল। জমির হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ইভা সোজা জমিরের মুখ হাত দিয়ে চেপে ধরল। দুজন দুজনের চোখে হারিয়ে গেল। তারপর ইভা আবার হাত সরিয়ে নিয়ে এদিক ওদিক দেখছিল। জমির বলল, ওই যে রেলগাড়ি। বলে জমিরকে ধরে ফেলল ইভা। চুপচাপ চলো এবার, না হয় রেলগাড়িটা খাওয়াই দেব। ইভা কিছু না বলে চুপচাপ হাঁটছে আর রাগে ফুঁসছে, আর জমির মুখ চেপে হেসে লুটোপুটি খাচ্ছে। ইভা মুখে ভেঙচি কেটে বলে জমিরের পেছন পেছন যাচ্ছে ইভা। জায়গাটা বেশ পিছলা। জমির ইভার হাত ধরতে চাইল, ইভা একটু পাট দেখিয়ে হাত দেয়নি। জমির ভাবল ও বুঝি ঘৃণা করে ধরেনি তার হাত। যাই হোক, দুজন আস্তে আস্তে উঁচু জায়গা থেকে নিচে নামছিল, আর ইভা তখনই এমন একটা পিছলা খেলো, সোজা পড়ল জমিরের ওপর। এই মেয়ে তো দেখি আমাকেও ফেলতে আসছে, আল্লাহ গো বাঁচাও। সোজা পড়ছিল জমিরের উপর। জমির আশেপাশে তাকিয়ে পাশের একটা গাছের ডাল দুহাতে ধরে ফেলল। ইভা গিয়ে জমিরকে শক্ত করে ধরে ফেলল। দুজনই স্থির হয়ে আছে। কি হলো, নড়ছেন না যে? আমি শক্তভাবে ধরলে নড়বো কেমনি? ইভা ছাড়তে চাইলে আবার পিছলা খাচ্ছিল, তাই সে বলল, ছাড়বো কেমনে, আমি তো পড়ে যাচ্ছি। ইভা হঠাৎ দুষ্টুমির ছলে বলে দিল, আপনার হাত তো এখন বন্দি, আমি যা ইচ্ছে তাই করতে পারবো। কি করবে শুনি? আমি এখন চাইলে আপনাকে। এতক্ষণ ইভা কি বলেছে তা খেয়ালই করেনি। এখন মাথায় আসলো, সে আমতামতা করে বলে, না মানে ধাক্কা দিতে পারবো বলছিলাম। ইভা ওখান থেকে সরার চেষ্টা করছিল জমিরকে ছেড়ে। এক কদম দিতে সে পিছলা খেয়ে পড়ছিল, আর জমির তার হাত ধরে ফেলল। ইভা তাকিয়ে আছে। জমির বলল,
এত সহজে ছাড়তেছি না। যতদিন তুমি চাইবা ততদিন এই হাত পাইবা। বলেই ইভাকে টেনে নিজের সাথে লাগিয়ে নিল আর ওই রাস্তা থেকে গাছ ধরে সরে গেল। তারা আবার চলা শুরু করলো। ইভা পেছন থেকে জমিরের দিকে তাকিয়ে আছে। তার মনে কেমন যেন অনুভূতি কাজ করছে। তখনই জমিরের কণ্ঠ কানে এলো ইভার। আর একদিন পর তুমি আবার তোমার জীবনে চলে যাবা, খুশি থাকবো সবাই নিয়ে। জমির হেসে হেসে বলছিল মনে কষ্ট নিয়ে। আর আপনি? আমারই কি আর মনে পড়বে নাকি তোমার? কে তোমার জ্বালাইব না? এই অমনুষের চেহারাও দেখতে হইব না। ইভার খুব খারাপ লাগলো। আপনি কি আবার আগের মতোই গুন্ডামি করবেন? হুম। কিছুক্ষণ চুপ থেকে জমির বলে, জানি না, তুমি যদি একবার বলো কেমন চলতে হবে, সারা জীবন আর পাল্টাইতাম না। হ্যাঁ, আমি তো অনেক খুশি থাকবো আমার পরিবার আপনজনের কাছে গিয়ে। জমির মনে মনে কাঁদছে। এরপর সন্ধ্যা হয়ে গেল। রাত কাটাতে পারবে এমন জায়গা বেছে নিয়ে তারা আগুন জ্বালিয়ে বসলো। ইভা কাঠ পুড়ছে বসে বসে। জমির তার বিপরীত দিকে বসে আছে। জমির ভাবছে এই মুহূর্তটা যদি থমকে যেত। পোড়া কাঠের একটা অংশ উড়ে এসে ইভার হাতে লাগলো। আউচ! কি হলো? ইভার হাতটা ধরে দেখলো জমির, আর আস্তে আস্তে ফু দিয়ে সরাচ্ছিল আর পানি দিচ্ছে ছিটিয়ে। ইভা ভাবছে তার দিকে তাকিয়ে। একবার মনের কথা বললেই তো হয়, কেন বলছো না? যেও না তুমি। জমিরও ইভার দিকে তাকিয়ে ভাবে, না গেলে কি হয়? আমি তোমার ছাড়া থাকবো এটা ভয়ও ভাবতে পারি নাই। একবার বলো তুমি যাবা না? তারপর দেখো না হয় আমি তোমার জন্য কি করতে পারি। রাতে তারা কিছু খেয়ে শুয়ে পড়ল। জমিরের ঘুম আসছে না। জমির ইভার সামনে গিয়ে বসে তাকে দেখছে। তার হাতটি ধরে বলল, আমার ছেড়ে যাইও না। তোমার যা ইচ্ছে তা বলো, গালি দাও, মারো, কিন্তু চলে যাবা এটা বলো না। আমি যে তোমার পাগল। জমির ইভার হাত ধরে জোরে জোরে কাঁদছে। হঠাৎ জমিরের কল্পনা ভেঙে গেল, কিন্তু তার চোখে সত্যিই পানি। আর সে শোয়াতে পেছনে ফিরে দেখে ইভা তার দিকে তাকিয়ে আছে। জমির চোখ সরিয়ে মনে মনে ভাবছে ইভা কি কিছু শুনেছে। ইভা আবার অন্য পাশে ফিরে গেল। জমিরের আর সইছে না। মন চাইছে ইভার কোলে মুখ গুজে মনের সব দুঃখ হালকা করতে, ওকে জড়িয়ে ধরে বলতে সে ইভাকে কত ভালোবাসে। কিন্তু সে তো জানে ইভা তাকে ঘৃণা করে। সকালে ইভা উঠে জমিরকে বলছে, আপনিও একটা বিয়ে করে সংসার শুরু করে দিয়েন, আমার তো বাবাই ঠিক করবে। ইভা ইচ্ছে করে জেলাস করালো জমিরকে। আবারও বলল, আমার ভাইরা ধুমধাম করে আমার বিয়ে দিবে। তুমি অন্য ছেলেটা বিয়ে করবা? যে আমার নিজের চাইতো বেশি ভালোবাসবে তারে। আর তুমিও তার ভালোবাসবে? অনেক। জমির মুখ ফুলিয়ে ঘাস সরাচ্ছে কাজের বাহানা দেখে। তারপর ইভা আরেকটু জেলাস করিয়ে বলল, শুনেন, এই নুপুরগুলো আপনি আপনার বউরে দিয়ে দিয়েন, কেমন? এবার জমির রাগে ইভাকে টেনে একটা বেড়ার সাথে লাগালো। আর ইভার হাত শক্ত করে ধরে দুপাশে লাগিয়ে জমির তার কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল, তুমি কিচ্ছু বলছো না? ইভা নড়তেও পারছে না। জমির রেগে আগুন হয়ে আবারও বলে, তুমি অন্য করে কেমনে হবা? আমি হতে দিলেই তো। একটু পর জমিরের হুঁশ আসলো। সেই ইভাকে ছেড়ে তাড়াতাড়ি কোথায় চলে গেল। খানিকক্ষণ পর ইভা শব্দ শুনে বলল, আপনারে কিছু বলতে চাই। ইভা নিজের দিকে তাকিয়েছিল। চোখ তুলে বলল, আমি। ইভা আর কিছু বলতে পারল না। দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু ওর পেছনেও দুজন লোক দাঁড়িয়ে আছে। হে আল্লাহ, এখন কি করব? জমির কই গেল? একজন লোক বলে উঠল, এ মাইয়া আর কত পালাবি, তোর সঙ্গী কই? দেখেন, আমার পাশে আসবেন না, আমি কিন্তু। ইভা আশেপাশে দেখছে। ওখানে শুধু একটা খাদ আছে, একটাই পাশ, তাও শেষ প্রান্ত। ইভা কি করবে বুঝছে না। ইভা দৌড়ে ওই খাদের পাশে গেল। দেখেন, আমি যাব না আপনাদের সাথে, প্রয়োজন হলে এখান থেকে লাফ দিব। লোকগুলো এগিয়ে আসছে। মেয়েটির চোখ জোড়া বাঁচার চেষ্টা করছে। জমিরকে খুঁজছে। জমির, বাঁচাও বলে চোখ বন্ধ করে পাহাড় গিয়ে দিল। ইভা পড়ল না, তার হাত কেউ ধরে ফেলেছে। ইভা ভাবলো এবারে তো আর বাঁচল না সে, গুন্ডারা ধরেই ফেলেছে। হঠাৎ আওয়াজ এলো, বলছি না ধরেছে যখন ছাড়বো না। ইভা চোখ খুলে দেখলো জমির। হাত ধরে টেনে নিয়ে সামনে দাঁড় করালো ইভাকে। জমির এক নজরে সবার দিকে তাকালো। 7 জন লোক দাঁড়িয়ে আছে, হাতে লাঠি নিয়ে। ওহ, তোর অপেক্ষায় ছিলাম এতক্ষণ, বসে তো খুশি হইয়া যাইব। টাচ করে দেখা সাহস থাকলে। আর শোন, একজন আসিস না। ইভাকে জমির পেছনে দাঁড়াতে বলল।
আর এক একজনকে রাম ধোলাই দিয়ে ফিরল। ইভার হাত ধরে বলল, চলো। কিছু দূর হাঁটতে হাঁটতে জমির খেয়াল করলো ইভা কিছুই বলছে না। কি হলো, এত চুপচাপ কেন? ইভা কিছু বলছে না দেখে জমির আবার জিজ্ঞেস করলো। ভয় পাইছো? ইভা মাথা নেড়ে মারামারি ভয় লাগে আপনাকেও। জমির একটু তাকালো। তোমার কিসের ভয়? তোমাকে তো মারবো না, কাউরে মারতেও দেবো না। ইভা চুপ করে রইল। কিছু দূর গিয়ে একটা খালের পাশে দুজন বসে। উফ, আর কত হাঁটতে হবে, কখন শেষ হবে এ পথ? আমার তো ভালোই লাগে, যদি সময়টা থেমে থাকতো ভালোই হইতো। ইভা কিছু না বলে জমিরের দিকে তাকালো। জমির অন্য পাশে তাকিয়ে বলছিল এসব। ইভা দেখলো জমিরের হাতে কিছুটা ছিঁড়ে গেছে। ইভা জমিরের হাত নিয়ে কোনোই তো দেখিয়ে বলল, আপনার হাত তো কেটে গেল। ধুর, ওসব কিছু হয় নাই। কত কাটছে? ইভা কোনো কথা না শুনে সোজা হাতে কিছুটা পানি দিয়ে ধুয়ে দিল। তারপর জমিরকে বলল, রুমাল আছে আপনার? না। ইভা পাশের কিছু ঘাস তুলে নিয়ে ধুয়ে দাঁত দিয়ে চেপে রস বের করে হাতে ঘষে দিল। জমির চোখ বড় করে তাকালো অবাক হয়ে। কি হলো? আমি ভাবছি তুমি সারিয়ে ছেড়ে নায়িকার মতো আমার হাতে বাইথা দিবা। আমি আধুনিক মাইয়া, আপনার জামা ছিঁড়ে লাগাইতে পারি বললে? না 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 না। হঠাৎ মেঘলা হয়ে এলো, অন্ধকার নেমে আসছে। হে আল্লাহ, কই যাব আমরা? চলো জলদি। একটা বড় গাছের নিচে গিয়ে দুজনে বড় বড় পাতা ধরে বসে আছে। ইভা আর জমির একে অপরের দিকে চেয়ে বসে আছে। বৃষ্টি একটু থামলে দুজন আস্তে আস্তে আরেকটু নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়ায়। দুজনেই কিছুটা ভিজে গেছে, তাদের কাছে আর কাপড়ও নেই, সব হারিয়ে গেছে। জমির বলল, চলো আর দেরি না করে আবার হাঁটা শুরু করে। এবার আবার হাঁটা শুরু করলো। কিছু দূর গিয়ে ইভা বলল, আমরা বামে যাই, এই রাস্তাটা সুন্দর। না, ওইটা দিয়ে অন্য পথ। খিদা পাইছে। আচ্ছা, সামনে চলো দেখে কি পাই। সামনে কিছু দূর যেতে জমির একটা কাঁঠাল গাছ দেখলো। পাইছি, ও হয়েছে কাঁঠাল। এই জঙ্গলেও কাঁঠাল? হ্যাঁ। কেন? আমি কাঁঠাল খাই না। ও ম্যাডাম, বাঁচতে হলে এখন খাইতে হবে। জমির ছুরি বের করে কাঁঠাল নিয়ে কাটতে বসলো। ইভা খেতে চাইছে না। জমির তাকে দিল পরিষ্কার করে। নাও। ইভা নিচ্ছে না। জমির খাওয়া শুরু করলো। কি মিষ্টি, হেভি মজার কাঁঠাল। ইভাকে লোভ লাগিয়ে গপ খাচ্ছে। আচ্ছা দেন, শুধু একটা। কিন্তু একটার পরও ইভা খেতে ইচ্ছে হলো। খিদায় হয়তো আজ মজা লাগছে। ইভা কিছু দূর একটা নারকেল গাছ দেখলো। ইচ্ছে করে বলল, আমার পানি পিপাসা লাগছে, ডাব খেতে মন চায়। জমির ভাবছে ডাব কই পাবে। এই যে ডাব গাছ, আমি খাবো। জমির কাছে গিয়ে দেখলো বেশ উঁচু গাছ। ইভা জানে সে পারবে না, তাই বলল, কি হলো, দিবেন না? জমির আর কিছু না ভেবে গাছে বাইতে শুরু করলো। সে কিছুটা পড়ছে আবার উঠছে, এভাবে সে অনেক কষ্ট উঠতে পারলো। তারপর দুটো ডাব ফেললো উপর থেকে, কিন্তু জমির নামবে কেমনি বুঝছে না। আস্তে আস্তে যেভাবে উঠেছে ওভাবেই নামতে শুরু করলো। হাতে ভীষণ ব্যথা করছে তার। নেমে যাওয়ার পর ইভা তার হাত দেখছে, একেবারে লাল হয়ে গেছে। আরে আমি তো এমনি মজা করলাম, আপনি না পারলে গেলেন কেন? আমি তো কোনোদিন মজা করিনি তোমার সাথে, যা অনুভব করছি তাই বলছে। ইভা কিছু পাচ্ছে না জমিরের হাতে লাগানোর মতন। উফ, আপনি না একটা। ইভার অস্থিরতা দেখে জমির হাসছে আর বলছে, আরে বাবা, কিচ্ছু হয় না আমার। জমির ইভার হাতটা ধরে বলল, আগে যদি কি এমন ভাবতো আমার নিয়ে, জীবনটা অন্যরকম হইতো। ইভাও জমিরকে কি যেন বলতে চাইছিল। আমি আপনার। তখনই কেউ একজন ডাক দিল, ইভা মা। ইভা তাকিয়ে দেখলো ওর বাবা আর ভাই দাঁড়িয়ে আছে। বাবা। ইভা দৌড়ে চলে গেল জমিরের হাত থেকে ছুটে। জমির নিজের শূন্য হাতের দিকে চেয়ে রইল। তারপর তারা আর দেরি না করে সবাই গাড়ি করে ইভাদের ঘরে চলে এলো। সবাই উঠানে দাঁড়িয়ে আছে। পুলিশ এলো এবং ইভা সব খুলে বলল। ছোটনা জমির দাঁড়িয়ে আছে। ইভা ঘরের ভেতরে চলে গেছে। পুলিশ তাদের সব কথা শুনে পাশা মিয়া আর রফিককে তদন্ত করতে বেরিয়ে পড়ল। ইভার বাবা জমিরকে ধন্যবাদ দিল সব কিছুর জন্য। তারপর জমির বিদায় নিতে চাইল, তবে ঘরের দিকে তার চোখ। সে ইভাকে দেখার জন্য অপেক্ষা করছে, কিন্তু সে বেরই হলো না। ইভার বাবা বলল, তোমাকে আমি এর জন্য পুরস্কার দিতে চাই। না না, এসব কি বলেন, আমার পুরস্কার চাই না, বিনিময়ে দিয়ে আমরা ছোট করিয়েন না। জমির যাই বলে বিদায় নিল
আর তার চোখ পানিতে টলমল করছে। সে চলে যাচ্ছে চরণের সাথে। একটু পর ইভার বাবা বলল, এই ছেলে, তোমার পুরস্কারটা যে নিচ্ছ না? জমির পেছনে ফিরল আর দেখে ইভা দাঁড়িয়ে আছে। ইভার বাবা বলল, এটা হলো তোমার পুরস্কার, কি নিবা না? জমির হতভম্ব হয়ে গেল আর চোখের পানিগুলো গড়িয়ে পড়ল তার। যা মা, যা। সবাই হাসি মুখে ঘরে চলে গেল। ইভা আস্তে আস্তে জমিরের কাছে গেল আর বলল, কি এখনো বলবা না? কি? আমি কি জানি কি? খালি মারপিট জানে আর কিছুই না। যাই আমি। বলেই ইভা ফিরে গেল। জমির তার হাত ধরে ফেলল, ফিরে বলল, আপনি একটা পাগল, নিজের এই নায়ক ভাবেন তাই না? তবে আমি আপনার নায়িকা হতে চাই। আপনি একটা গুন্ডা। তারপরও আমি বাবারে বলছি আপনি আমার বর। জমির অবাক হয়ে শুনছিল আর মিষ্টি মিষ্টি হাসছে। আপনি তো বলবেন না? যাই আমি। বলতেই জমি তার হাত ধরে টেনে তাকে ওপরে তুলে নিয়ে বলল, একটাই কথা আমার, তোমরা ছাড়া কিচ্ছু বলছি না। হোক না হয় সেটা জোর করে, আমার তোমারই চাই। জমির আর ইভা হাসতে থাকলো খিলখিল করে। এভাবেই তাদের প্রেম কাহিনী চলতে থাকলো। কারণ সত্যিকারের ভালোবাসা থামে না, মানুষ থাকে না, কিন্তু কাহিনীগুলো থেকে যায়।